মিমি চক্রবর্তী নয়, তুফান ছবিতে শাকিব খানের নায়িকা ছিলেন নুসরাত ফারিয়া। সিনেমা থেকে বাদ পড়ার কারণ সাকিবিয়ানরা, বললেন নায়িকা। শুটিংয়ের ব্যস্ততা ভুলে গল্প আড্ডা গানে একটি দিন নিজেদের মতো করে কাটালেন চলচ্চিত্রের পরিচালকরা। এই পিকনিকগুলোতে এসে আবার একটু পুনর্মিলনী হয়, যে আজকে এসেছি, অনেক সাথে দেখা হচ্ছে, পুরনো মানুষ। আমাদের প্রায় ১৫০০-এর মতো গেস্ট দাওয়াত করা আছে। পরিচালক সমিতি মনে করে যে এই সোয়ার্ডদের সম্পর্কটা যাতে আরও বেশি ত্বরান্বিত হয়, সেজন্য প্রতি বছর যে আয়োজন, সেই আয়োজনটা আগামীতেও থাকবে ইনশাল্লাহ। আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো আমার ভাষার চলচ্চিত্র উৎসব। 6 দিনে দেখানো হবে 23টি সিনেমা। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। কলকাতার মিমি চক্রবর্তী নয়, তুফান ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করার কথা ছিল বাংলাদেশের নুসরাত ফারিয়ার। পরিচালক প্রযোজকের সাথে প্রায় চূড়ান্ত আলাপও হয়েছিল নায়িকার, কিন্তু দিন শেষে সিনেমাটিতে অভিনয় করা হয়নি ফারিয়ার। তার মতের মূল কারণ সাকিবিয়ানরা। এক পডকাস্ট শোতে এসে ফারিয়া জানান, জনপ্রিয় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্ক্রিপ্ট ফলো করে শাকিব খানকে ব্যঙ্গ করেছিলেন তিনি, যেখানে তিনি বলেছিলেন 2 বিয়ে শাকিব খানের হয় না। মূলত এরপর থেকেই সাকিবিয়ানদের রেশানলে পড়েন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে হন আক্রমণের শিকার। এসব দেখেই হয়তো তুফান থেকে তাকে বাদ দিয়েছেন প্রযোজক পরিচালক। এ নিয়ে অবশ্য কোনো আক্ষেপ নেই বলে জানান ফারিয়া, কারণ এবারই প্রথম নয়, নানা কারণে এর আগেও বেশ কটি সিনেমা থেকে বাদ পড়ার অভিজ্ঞতা রয়েছে তার। শুটিংয়ের ব্যস্ততা ভুলে গতকাল একটি দিন নিজেদের মতো করে কাটালেন চলচ্চিত্রের ক্যাপ্টেন অব দ্য শিপ খ্যাত পরিচালকরা। পরিচালক সমিতির পারিবারিক এই মিলন মেলায় এসেছিলেন অভিনয় সহ গানের শিল্পীরাও। গল্প আড্ডা, গান আর খাওয়া দাওয়ায় দিনভর মেতেছিলেন তারা। চলচ্চিত্র নির্মাতাদের আয়োজনে এভাবেই চলচ্চিত্রের গানে মঞ্চ মাতিয়েছেন সঙ্গীতশিল্পী কণা। সোমবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পারিবারিক মিলন মেলায় আনন্দে মেতেছিল বিনোদন অঙ্গনের মানুষেরা। গল্প আড্ডা, উচ্ছ্বাস আর নবীন প্রবীণের পদচারণায় মুখর হয়ে ওঠে পরিবেশ, যেখানে পরিচালকদের পরিবারের সদস্যরাও মেতে ওঠেন আনন্দে। ছোটবেলায় এত পরিচালকদের সাথে কাজ করেছি, তাদের যখন আবার নতুন করে এরকম পিকনিকে কিংবা এরকম প্রোগ্রামে পাই, তখন আসলে খুব ভালো লাগে, একটা নস্টালজিয়া ফিল হয়, যার জন্য আরো চলে আসে। অনেক ভালো লাগছে। আজকে এবার মনে হয় আমার ফার্স্ট টাইম আমি আসলাম পিকনিকটাতে, খুবই ভালো লাগছে। আমি খুবই এক্সাইটেড ছিলাম, খুব সকালে উঠেছিও, আমি 9টার দিকে উঠছি, যদিও আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, বাট আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড এন্ড খুবই ভালো লাগছে, সবার সাথে দেখা হচ্ছে। আমি বলবো যে চলচ্চিত্রের সবাই আমার মনে হয় আজকে এই পিকনিকে আপনার এসেছে। আমি খুবই আনন্দিত, আমার খুব ভালো লাগছে। আসলে এরকম মাঝে মাঝে করা উচিত, যে একটা যেন মিলন মেলা হিসেবে যেন আমরা গণ্য করতে পারি। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আমাদের একটা সুন্দর মিলন মেলা পিকনিক পরিচালক সমিতির, সো এসেছি, সবার সাথে দেখা হবে অনেক দিন পরে। ভালো লাগে যে যাদের সিনেমাতে গান করি, আমরা অনেক জায়গায় স্টেজ প্রোগ্রাম করি, কিন্তু ওই গানগুলো অন্যান্য দর্শকদের সামনে গাই, বাট পরিচালক যারা আমাদেরকে দিয়ে গানগুলো করান তাদেরকে আসলে কখনো শোনানো হয় না। তো তাদেরকে এবং তাদের পরিবারের সবাইকে ওই গানগুলো শোনাবো এবং সবাই মিলে আনন্দ করব, খুব ভালো লাগছে। পরিচালক থেকে শুরু করে সবার সাথেই দেখা হচ্ছে। আমি ছোট মানুষ, তারা অনেক সিনিয়র, দেখা গেছে যে আমি সবাইকে হয়তো চিনিও না, নাম জানি, নাম শুনেছি অনেক, তো ওনাদের সাথে দেখা হচ্ছে, ভালো লাগছে। নর্মালি আসলে কোনো প্রোগ্রাম ছাড়া কারোর সাথে দেখা হয় না, তো আসার পরে অনেকের সাথে দেখা হচ্ছে, যাদের সাথে অনেক বছর ধরে দেখা হয় না, তাদেরকে কাছে পেয়ে অনেক বেশি ভালো লাগছে। ভাল লাগে কারণ ডিরেক্টররা হচ্ছে আমাদের গুরু, এবং আমাদের গুরুরা যখন কোনো আয়োজন করে এবং আমাদেরকে ইনভাইট করে, আমরা সবসময় চাই যে আমরা তাদের ডাকে সাড়া দিই এবং তাদের সাথে সারা দিনটা কাটাই। ভীষণ ভালো লাগলো। এখানে একটা ফুটবল খেলা হলো, শিল্পী বনাম পরিচালক সমিতি, তো আমরাই জিতেছি, তো মনের দিক থেকে একটা আনন্দ। বছরের একটি দিন নিজেদের মতো করে উদযাপন করতে আয়োজনে অংশ নেন পরিচালক আর তারকারা। যে আমার পাশে দাঁড়িয়ে আছে গীতালি হাসান আছে, চয়নিকা চৌধুরী আছে, এরা প্রত্যেকেই ফিল্মেরও ডিরেক্টর, আমাদের মিডিয়ার যে ডাইরেক্টর্স গিল্ড সেটারও সদস্য। সুতরাং এটা
আমাদের কাছে এটা একটা অনস্বীকার্য ব্যাপার যে এরকম একটি পারিবারিক মেলায় আমরা অংশগ্রহণ করব। সেই জায়গা থেকে আমরা এখানে এসেছি। চলচ্চিত্র পরিচালক সমিতির একটা ব্যাপার আমার খুবই মুগ্ধ করে, সেটা হচ্ছে এখানে যারা আছেন তারা খুব সম্মান করতে জানেন, মানে এত রেসপেক্ট আমি আমার বিশ্বসুন্দরীর সময় দেখেছি, প্রহেলিকার সময় দেখেছি, ইন এ সেন্স যে কোনো কিছুতেই। এই পিকনিকটাতে দেখা যায় বছরে একবার সবার সাথে একসাথে খাওয়া দাওয়া হয়, একটু কথা হয়, একটু আড্ডা হয়। এই জন্য পিকনিকটা দরকার আছে, আমাদের প্রতি বছরই একবার দরকার হয়। এফডিসি থেকে সব ছড়িয়ে গেছে, যে কারণে আমাদের আর্টিস্ট টেকনিশিয়ানদের যে দেখাশোনাটা রেগুলার হতো ওটা তো এখন হয় না ওরকম করে। তো এই পিকনিকগুলোতে এসে আবার একটু পুনর্মিলনী হয়, যে না আজকে এসেছি, অনেক সাথে দেখা হচ্ছে, পুরনো মানুষ, তো ভালো লাগছে। যারা আমাদের সাথে সবসময় কর্মক্ষেত্রে থাকেন, ক্যামেরাম্যান হতে পারে, আর্টিস্ট হতে পারে, টেকনিশিয়ান হতে পারে, বা মিউজিশিয়ানসরা হতে পারে, যারা এই সবাই আমরা পরিবার, একই ছাতার তলেই তো আমরা। তবে কোনো মিশন ভীষণ জানাতে নয়, পরিবারের সদস্যদের নিয়ে শুধু আনন্দ করতে এই আয়োজন, জানালেন আয়োজকরা। আমাদের প্রায় ১৫০০-এর মতো গেস্ট দাওয়াত করা আছে। তাদের মধ্যে সবগুলোই এফডিসি কেন্দ্রিক আমাদের যে সংগঠন বিভিন্নগুলো আছে, চলচ্চিত্র পরিচালক সমিতি, শিল্পী সমিতি, প্রযোজক সমিতি বা আদার্স 18টা সংগঠন বা চলচ্চিত্র রিলেটেড সবগুলো সংগঠনের শিল্পী এবং কুশলীরা এখানে উপস্থিত আছেন। পরিচালক সমিতি মনে করে যে এই সোয়ার্ডদের সম্পর্কটা যাতে আরও বেশি ত্বরান্বিত হয়, সেজন্য প্রতি বছর যে আয়োজন, সেই আয়োজনটা আগামীতেও থাকবে ইনশাল্লাহ। আর আমরা যারা শিল্পী আছে, আমার ডান পাশে যে গোলাপি, বাম পাশে গোলাপি, আমিও হালকা গোলাপি, আমরা এই গোলাপি মুডে আছি এখানে। কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশের চলচ্চিত্র জগৎ। ভোট শেষে নতুন সরকারের হাত ধরে ফিরবে সুদিন, এমনটা প্রত্যাশা আয়োজনে অংশ নেয়া তারকা পরিচালকদের। গাজী আনিস, চ্যানেল 24, মুন্সিগঞ্জ। দীর্ঘ বিরতির পর সম্প্রতি মুক্তি পেয়েছে বাংলা সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিনের গাওয়া নতুন দেশাত্মবোধক গান স্বাধীন বাংলাদেশ শিরোনামের যে গানে মডেল হয়েছেন শিশু শিল্পী আয়েশা ওয়ানিয়া আহমেদ। প্রকাশ পাওয়া গানটির কথা লিখেছেন প্রয়াত বরেণ্য গীতিকার কাজী মাজহারুল আনোয়ার। মৃত্যুর আগে লেখা তার শেষ দিকের গানের একটি এটি। গানটির ভিডিও নির্দেশনা দিয়েছেন ইয়াসির আরাফাত জুয়েল, যেখানে শিশু শিল্পী আয়েশা ওয়ানিয়া আহমেদের উপস্থিতি গানটির আবেগকে ছুঁয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠানের বিশ্বাস, সাবিনা ইয়াসমিনের আবেগঘন কণ্ঠ আর গাজী মাজহারুল আনোয়ারের কাব্যিক কথার সমন্বয় স্বাধীন বাংলাদেশ গানটিকে এক ভিন্ন মাত্রা দিয়েছে, যা এরই মধ্যে শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু খবর। শাকিব খানের সাথে নিজের কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই বললেন সিয়াম আহমেদ। ভারতীয় এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারেই নায়ক বলেন তিনি কাউকে প্রতিযোগী মনে করেন না, শাকিব খানের সাথে তো আরও না। আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শুরু হয়েছে আমার ভাষার চলচ্চিত্র উৎসব। 6 দিন ব্যাপী এবারের আয়োজনে প্রদর্শিত হচ্ছে 20টি পূর্ণদৈর্ঘ্য ও 3টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। বলিউডে ভালো ছবির সংখ্যা কমছে, এমনই মন্তব্য শহীদ কাপুরের। ও রোমিও সিনেমার প্রমোশনেই নায়ক বলেন, এমন নয় যে মানুষ ছবি দেখতে চায় না, আসলে দর্শকদের জন্য পর্যাপ্ত ভালো সিনেমা তৈরি হচ্ছে না। মুক্তির আগেই আইনি জটিলতায় পড়েছে ধুরন্ধর 2। অনুমতি ছাড়া ড্রোন ওড়ানোর দায়ে গ্রেফতার করা হয়েছে লোকেশন ম্যানেজারকে। 68তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে ট্রেভর নোয়ারকে কটাক্ষের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় অভিনেতাকে টোটাল লুজার আখ্যা দিয়ে গ্র্যামি অনুষ্ঠান দেখার অযোগ্য বলেছেন প্রেসিডেন্ট। দর্শক, এবারে জাতীয় নির্বাচন নিয়ে আমাদের নিয়মিত আয়োজন তারকা কাকে দেবেন ভোট। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারে নির্বাচনে কাকে ভোট দেবেন সঙ্গীত শিল্পী আগুন চ্যানেল 24কে জানিয়েছেন তিনি, সাথে রেখেছেন কিছু প্রত্যাশাও। আমি কাকে ভোট দিব না দিব এটা অতখানি প্রায়োরিটি পায় না আমার কাছে। আমি সারা জীবনই ভালোর সাথে থাকতে চাইছি, সেই ভালোটা যে দলেরই হোক। আমি ভালো গ্রুপের সাথে আছি, সবার মধ্যেই ভালো। ইলেকশন হতেই হবে, নো ডাউট, নো ডাউট। উই আর হোপিং ফর আ গুড ইলেকশন, দ্যাটস অল। ইলেকশন ছাড়া গতি নেই। বলিউডে ধুরন্ধর ঝড় যেন থামছেই না, এর শেষটা কোথায় তা জানা যাবে আসছে ঈদে সিকল মুক্তিতে। দর্শক আগ্রহে মঙ্গলবার প্রকাশ পেল ধুরন্ধর দ্য রিভেঞ্জের টিজার, যা মুক্তির ঘণ্টা না পেরোতেই ছুঁয়েছে মিলিয়নের ঘর।
কেরালা স্টোরিতে দর্শক দেখেছে নারী নির্যাতনের ভয়ঙ্কর সত্য ঘটনা। এবারে সেই ছবির সিকুয়েলে দেখা যাবে নারীদের রুখে দাঁড়ানোর গল্প, বিয়ন্ড দ্য কেরালা স্টোরি। সিনেমাটি নির্মাণ করেছেন কামাখ্যা নারায়ণ সিং, আর এটি মুক্তি পাবে 27 ফেব্রুয়ারি। সময় শিরোনাম ছাপিয়ে আলোচনার আড়ালে থাকা আরেকটি গল্প বড় পর্দায় বলতে আসছে বলিউডের নতুন সিনেমা বিয়ন্ড দ্য কেরালা স্টোরি। প্রচলিত বয়ানের বাইরে গিয়ে ভিন্ন এক দৃষ্টিভঙ্গি তুলে ধরতে এই সিনেমা, এমনটাই ইঙ্গিত দিচ্ছেন নির্মাতারা। ছবিটি পরিচালনা করেছেন কামাখ্যা নারায়ণ সিং। পরিচিত তারকা মুখের ঝলক নয়, বরং অচেনা মুখের অভিনয়কে সামনে এনে গল্প বলার সাহসী সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মূল চরিত্রগুলোতে অভিনয় করেছেন নতুন ও অজানা শিল্পীরা, যা ছবির বাস্তবধর্মী আবহকে আরও বিশ্বাসযোগ্য করে তুলবে বলে আশা করা হচ্ছে। মূলত 2023 সালের দ্য কেরালা স্টোরি ছবির সিক্যুয়াল এই বিয়ন্ড দ্য কেরালা স্টোরি সিনেমাটি, যার গল্প এগিয়েছে সামাজিক প্রেক্ষাপট ও মানবিক টানাপোড়েনের মিশেলে। সত্য ঘটনা অবলম্বনে তৈরি থ্রিলার ড্রামা ঘরানার এই চলচ্চিত্রে আবেগ, বাস্তবতা ও নীরব প্রশ্ন একসঙ্গে মিশে থাকবে। নামের মধ্যে ইঙ্গিত, এটি পরিচিত ঘটনার পরে কিংবা পাশে থাকা না বলা গল্পগুলোই এখানে মুখ্য হয়ে উঠবে। শেষ পর্যন্ত এই সিনেমা কতটা গভীরে গিয়ে দর্শকদের মন ছুঁতে পারে তার উত্তর মিলবে 27 ফেব্রুয়ারি, কেননা এদিনেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিয়ন্ড দ্য কেরালা স্টোরি সিনেমাটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হলিউডে আসছে রোমান্টিক কমেডি মুভি সোলো মিও। জ্যাক কিনান ও ড্যান কিনানের যৌথ পরিচালনায় এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আসছে 6 ফেব্রুয়ারি। সিনেমার গল্প এগিয়েছে ম্যাট নামের এক ব্যক্তির স্বপ্নের ইতালীয় বিয়ে ভেঙে যাওয়া নিয়ে, যখন বিয়ের মঞ্চে তাকে ছেড়ে চলে যান তার বাগদত্তা। হতাশা কাটিয়ে ম্যাট একাই শুরু করেন ইতালি জুড়ে পরিকল্পিত মধুচন্দ্রিমা। সেখানে দেশটির সংস্কৃতি, খাবার ও সৌন্দর্যের মাঝে নিজের নতুন জীবনের অর্থ খুঁজে নিতে শুরু করেন তিনি। সোলো মিও ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন কেভিন জেমস, তার সঙ্গে রয়েছেন অ্যালিসন হানিগান, কিম কোর্স ও জোনাথন রুমি। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। সময়টা এখন শীতের শেষ, সামনেই গ্রীষ্মকাল। গরমের সময় উপযোগী পোশাক কিন্তু চাইলেই এখনই কিনে রাখতে পারেন, কারণ স্ট্রিট শপিং জোনে মিলছে সামার ফ্রেন্ডলি শার্ট, সাথে দামটাও কিন্তু বেশ সাশ্রয়ী। হিমেল হাওয়ার বিদায় আর বসন্তের শুরু, প্রকৃতির এই রূপ বদলে বদল আসে পোশাক পরিচ্ছদেও। ভারী কাপড়ের জায়গায় পাতলা নরম সুতি বা লিলেন ফ্যাব্রিকের থাকে চাহিদা। রাজধানী ঢাকা কলেজের বিপরীতে এই ফুটপাতের দোকানগুলোতে ক্রেতারা ভিড় করছেন গরম আবহাওয়ার উপযোগী শার্ট কিনতে। রোজকার কলেজ, ভার্সিটি কিংবা অফিসগামী যে কারোর জন্য সবসময় প্রয়োজন হয় শার্টের, আর এখানটায় এক্সপোর্ট কোয়ালিটির উন্নত মানের শার্ট মিলছে বেশ সাশ্রয়ী দামে। শার্টগুলো জোড়া 500 বিক্রি করতেছি, আর গার্মেন্টসের শার্টগুলো আমরা 600 বিক্রি করতেছি। মনে করেন অর্ধেক থেকে অর্ধেকই লাভ পাইতেছেন। সব সময় এক্সপোর্টের মালই চাই, ভালো মাল, আর নিউ মার্কেটে এক্সপোর্টের মালই পাওয়া যায়। আমরা ভালো মাল বিক্রি করে এই জন্য কাস্টমার আমাদের কাছে আসে নিউ মার্কেটে, এখানে এক্সপোর্টের শার্ট সবাই পায়। শোরুমে গেলেও আমরা অ্যাটলিস্ট 800-900 টাকা কিনতে হবে। যখন হচ্ছে আপনি নিউ মার্কেটে বা হচ্ছে বিভিন্ন মার্কেটে থ্রিফটিংয়ের জন্য যাবেন, তখন হচ্ছে এগুলো 300 থেকে 500-র মধ্যে এক একটা প্রোডাক্ট পাওয়া যায়। হালকা একরঙা কিংবা বিভিন্ন লাইট শেডের শার্টের প্রতি আছে ক্রেতাদের আগ্রহ। বেশ কিছু ট্রেন্ডি চেক শার্টেরও দেখা মিলবে এখানটায়। মুর্শনৈশী, চ্যানেল 24, ঢাকা। দেশীয় ইলেকট্রনিক ব্র্যান্ড ওয়ালটন এবারে উৎপাদন করছে ইউরোপিয়ান এসএসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর। এতে করে আরও উন্নত মানের রেফ্রিজারেটর যেমন পাবে,
দেশীয় ক্রেতারা তেমনি বিশ্ব বাজারে পৌঁছবে বাংলাদেশে প্রস্তুতকৃত পণ্য। ওয়ালটন হেডকোয়ার্টার্সে বাংলাদেশের প্রথম ও একমাত্র কম্প্রেসর কারখানায় এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন কার্যক্রম উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক SM নুরুল আলম রিজভী এবং ম্যানেজিং ডিরেক্টর SM মাহবুবুল আলম। ইউরোপিয়ান এসিসি ব্র্যান্ডের কাপ্পা সিরিজের এই পরিবেশ বান্ধব কম্প্যাক্ট ডিজাইনের কম্প্রেসর উৎপাদন হলে বিদ্যুৎ সাশ্রয়ী রেফ্রিজারেটরের চাহিদা যেমন মিটবে, তেমনি ইউরোপ সহ উন্নত বিশ্বের দেশগুলোতে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে ব্যাপক ভূমিকা রাখবে। ইতোমধ্যেই নিজস্ব চাহিদা মিটিয়ে ওয়ালটনের তৈরি কম্প্রেসর ইউরোপ, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। আজ পবিত্র শবে বরাত, বছর ঘুরে আবারও এলো এই মহিমান্বিত রাত। পবিত্র রমজান মাসের আগমনী বার্তা নিয়ে মুসলমানদের কাছে এই রাত অত্যন্ত মর্যাদার। এই উপমহাদেশে শবে বরাত ধর্মীয় গণ্ডি ছাড়িয়ে হয়ে উঠেছে আমাদের সংস্কৃতির অংশ। এমন এক রাত যখন মানুষ নিজের দিকে ফিরে তাকায়, ভুল, ক্ষমা আর নতুন করে শুদ্ধ হওয়ার আকাঙ্ক্ষায়। ইসলাম ধর্মে গুরুত্বপূর্ণ 4টি রাতের মধ্যে এটি অন্যতম, যেখানে মহান আল্লাহ তাআলা বান্দার জন্য রহমত ও দয়ার ভান্ডার খুলে দেন। পবিত্র শবে বরাত, ভাগ্য রজনী বা লাইলাতুল বরাত। হিজরি শাবান মাসের 14 তারিখের দিবাগত এই রাতকে মুসলমানরা বিশেষ মর্যাদায় পালন করেন। অনেক আলেমের ব্যাখ্যায় এই রাতে আল্লাহর রহমত নাজিল হয়, বান্দা ক্ষমা প্রার্থনার সুযোগ পায়। রমজানের আগে এ যেন আত্মশুদ্ধির এক নীরব আহ্বান। হাদিসে এসেছে এই রাতে আল্লাহ তাআলা অনেক বান্দাকে ক্ষমা করেন, তবে শিরক, হিংসা ও বিদ্বেষে লিপ্তদের জন্য রয়েছে সতর্কবার্তা। এই কারণে এই রাত আত্মসমালোচনারও বটে। এই রাতেই পরবর্তী 1 বছরের ভাগ্য নির্ধারিত হয়। এশিয়া ও ভারতীয় উপমহাদেশে শবে বরাত শুধু একটি রাত নয়, একটি সংস্কৃতি। মসজিদে ইবাদত, ঘরে কোরআন তিলাওয়াত, নফল রোজা আর হালুয়া রুটি প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা এক ঐতিহ্য। এই রাতে করা উচিত সামর্থ্য অনুযায়ী দান সদকা, নফল নামাজ, মৃতদের জন্য দোয়া আর ইস্তেগফার। বর্জন করা উচিত আতশবাজি, অর্থের অপচয় এবং অন্যের কষ্ট হয় এমন যে কোনো কাজ। শবে বরাত আমাদের শেখায় ভাগ্য শুধু লিখিত নয়, ভাগ্য গড়ে ওঠে তওবা, ক্ষমা আর নিজের বদলে যাওয়ার ইচ্ছায়। শরীফুল হক, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়াকার ফুডার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।